আসসালামু আলাইকুম। জিতু ভাই গত ভিডিওতে আমাদের বলছিল যে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করতে এবং ওই কমেন্টসের সব উত্তর নিয়ে জিতু ভাই একটা ভিডিও করবে। তো আজকে হচ্ছে সেই ভিডিও। এই ভিডিওতে জিতু ভাই তার পূর্বের ভিডিওতে কমেন্টস করার সব কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আপনারা হচ্ছে তার পূর্বের ভিডিওতে প্রায় 93 জন মানুষ কমেন্টস করছেন, 93টা প্রশ্ন করছেন। তো এই 93টা প্রশ্ন তো উত্তর দেওয়া সম্ভব হবে না, কিন্তু আমি ভাইরে সব কয়টা প্রশ্নই করার চেষ্টা করব। তো ভাই হচ্ছে এই প্রশ্নগুলার উত্তর দিবে এই ভিডিওতে। তো আপনারা যে যত ধরনের যত রকমের প্রশ্ন করছেন আমি প্রথম থেকে একটা একটা করে ভাইকে জিজ্ঞেস করব। তো ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন করছে হচ্ছে, ভাইয়া ব্যাচেলর নিয়ে একটা কমপ্লিট ভিডিও চাই, সাথে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক লোনটাও ক্লিয়ার করেন। আচ্ছা, ব্যাচেলার নিয়ে কমপ্লিট ভিডিও করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। হুম। তো আমি ব্যাচেলারে আরও অনেকগুলো কমেন্ট আমি দেখেছি অবশ্যই, এবং সেখানে ব্যাচেলার নিয়ে আমি যদি কথাগুলো বলি সেটা হচ্ছে, যারা ব্যাচেলারে আসতে চান তাদের কিন্তু 14 বছরের স্টাডি লাগবে। অর্থাৎ এইচএসসির হুম। পরে আরও 2 বছর স্টাডি আপনাকে দেখাতে হচ্ছে কোনো ইউনিভার্সিটি থেকে। ব্যাচেলারে দেখা গেল ভর্তি হয়ে আছেন, সেক্ষেত্রে 2 বছর কমপ্লিট হলো এবং তারপরেই আপনি কিন্তু ব্যাচেলারের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে অনেক বড় একটা কমেন্টস। তো এই কমেন্টসটাতে উনি লিখছে যে, ভাই শুনেছি স্পেনের এম্বাসি নাকি অস্ট্রিয়া এর কাজ করে দেয়। আর ভাইয়া আমার কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে, স্পেনের এম্বাসি নাকি অস্ট্রিয়ার কাজ করে দেয়, এটা আহ, না, এটা স্পেনের এম্বাসি কখনো অস্ট্রিয়ার কাজ করে দেয় না। হুম। অস্ট্রিয়ার কাজ করতে হলে অবশ্যই অস্ট্রিয়ান এম্বাসিতে যাইতে হবে, এবং সেটা হচ্ছে ইন্ডিয়ার নিউ দিল্লিতে। যারা এম্বাসি ফেস করবে, অবশ্যই তো অস্ট্রিয়া আসতে হলে এম্বাসি ফেস করতে হবে, এবং আম, সেজন্য আপনাদের অবশ্যই নিউ দিল্লিতে এম্বাসি ফেস করতে যাইতে হবে, সেটা ইন্ডিয়াতে। আচ্ছা, তারপরে উনি লেখছে, উনি 5টা কোয়েশ্চেন করছে একটা কমেন্টসের মধ্যে। আমি 5টা কোয়েশ্চেনই আপনারে করি, হুম। আপনি এগুলা মানে ছোট করে উত্তর দিতে পারেন। যে ব্যাচেলরের জন্য আসা কি উচিত হবে নাকি, আমি একজন মেয়ে, জার্মান ভাষা থেকে নাকি অস্ট্রিয়ারটা অনেকটা বদলানো মানে আলাদা। তারপরে হচ্ছে কনভারসেশন ইংলিশ নিয়ে কতটা করা যায়, ওরা ইংলিশ কতটা বুঝে। তারপরে লিখছি জুলাইয়ের সমস্যার জন্য ইন্ডিয়ার ভিসা বন্ধ, এখন কি এটার জন্য কি করা যায়। কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা তারা সাব কি সাবজেক্টের উপর ব্যাচেলর অথবা মাস্টার্স করলে ওইখানে জব মার্কেটে দাম পাবে। আমি জানি স্কিল লাগে, তাও ডিমান্ডের একটা কথা থাকে। ভাই আচ্ছা। এখানে 5টা মানে হুম। কোয়েশ্চেন। তার ভিতরে আমি সংক্ষেপে যদি বলি, হুম। হুম। আহ, সেটা হচ্ছে ব্যাচেলারে আসতে পারলে অবশ্যই আমি বলবো যে ভালো। হুম। মেয়ে ছেলে ডাজেন্ট ম্যাটার এখানে। এখানে ওকে। বিষয় হচ্ছে আশাটা নিয়ে। আহ, কারণ এখানে কোনো মেয়ে আসলে সে সিকিউরিটি সেফটি সব কিছুই পাচ্ছে। হুম। সো আসতে ইজিলি পারে। আই মিন, এখানে ভালোভাবে সে থাকতে পারবে। এবং সেকেন্ড কথা হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হুম। জার্মান অস্ট্রিয়ান অ্যাকসেন্টটা, ভাই এটা আপনি অ্যান্সার করেন। আচ্ছা, মানে জার্মান আর হচ্ছে অস্ট্রিয়া, মানে ওরা তো অস্ট্রিয়া জার্মান সেম ভাষায় ওরা কথা বলে, জার্মান ভাষায় ডয়েচ ভাষায়, কিন্তু অ্যাকসেন্ট অনেক সময় একটু পার্থক্য হয়। যেমন আমাদের ঢাকার মানুষ যে অ্যাকসেন্টে কথা বলে, হয়তো বরিশালের মানুষ একটু বাংলায় কথা বলে, কিন্তু অ্যাকসেন্ট একটু ডিফারেন্স থাকে, কিন্তু ভাষা একই। তো অস্ট্রিয়ার মানুষ যে ভাষায় কথা বলে, জার্মানের মানুষ সেম একই ভাষায় জার্মান ভাষায় ডয়েচ ভাষায় কথা বলে, কিন্তু অ্যাকসেন্ট একটু ডিফারেন্স থাকে, কিন্তু ভাষা এক। তারপরে হুম। আপনি যদি বলেন উম, ইংলিশ দিয়ে। ইংলিশে আমি যদি বলি, এখানে ভিয়েনাতে মোটামুটি ইংলিশ চলে, তবে জব পাওয়ার ক্ষেত্রে হুম। অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজটা দরকার। ইংলিশ জানলে যে শুধু জার্মান ল্যাঙ্গুয়েজ না জানলে যে জব পাবে না, বিষয়টা এমন না। তবে জার্মানটা বেস্ট, এখানে জার্মানটা বেস্ট। হুম। হুম। এরা জার্মানিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ইংরাজিতে খুব একটা কথা বলতে চায় না। আচ্ছা, তারপরে ওই যে ইন্ডিয়ান ভিসা বন্ধ, এটা জিজ্ঞেস করছে। এটা আসলে বাংলাদেশের অবস্থা এখন তো জানেনই। হুম। হুম। ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে, রিজেকশন আসবে, আবার অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আসলে ইন্ডিয়ান ভিসাটা নিতে হচ্ছে এখন।
আচ্ছা, ওই যে কমার্স ব্যাকগ্রাউন্ডে এই ব্যাপারে কোনো কিছু বলবেন নাকি? কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন আসেন, সাবজেক্টগুলো দেখেন যে কোন কোন সাবজেক্টের জন্য আপনাদের আম, জানি না ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যানালাইটিক্স ব্যাচেলার আছে কিনা, যদি থাকে সেটাতে দেখতে পারেন। আরও অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে ইকোনমিক্সের, এখানে এসে পড়ে তারপরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস অনেক কিছুই করা সম্ভব। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, কেউ যদি মানে ব্যাচেলরে বাংলাদেশ থেকে অস্ট্রিয়া আসতে চায়, তার যোগ্যতা কেমন লাগবে, অথবা তার কেমন সময় লাগবে, তার কি আইএলস লাগবে কি না, বা আইএলস যদি লাগে স্কোর কেমন লাগবে, এই ধরনের কোশ্চেনগুলো অনেকে করছে, কিন্তু আমি সিরিয়াল ওয়াইজ যেহেতু এখন ব্যাচেলর নিয়ে কথা বলতেছি, তো এই পরের কমেন্টসটা আমি আগে করলাম আর কি। প্রথমেই বলেছি ব্যাচেলারের জন্য স্কোরের বিষয়টা হচ্ছে আমার সঠিক জানা নেই যে কত স্কোর লাগবে। আমি মনে করি যে খুবই কম স্কোরে আসতে পারবে, তবে 14 বছরের স্টাডি লাগবে, এটা কম্পালসারি। আচ্ছা, এরপরে হচ্ছে আইএলস এর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। তো 6 থেকে 6.5, 7 আশা করি না, 6.5 6 থেকে 6.5 এর ভিতরেই সব আছে। আচ্ছা, তারপরে একজন প্রশ্ন করছে যে অ্যাকোমোডেশন নিয়ে একটা ভিডিও দেন, স্পেশালি লিঞ্জের জন্য। ওয়ার্ক নিয়ে একটু টিপস অ্যান্ড ট্রিক্স জানাবেন ভাই। মানে অ্যাকোমোডেশন এবং কাজের আপনার টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাইছে আর কি। আচ্ছা, অ্যাকোমোডেশনে অনেকগুলো ওয়েবসাইট আছে স্টুডেন্টদের জন্য, যে ডরমেটরিগুলো, ওগুলাই অবশ্যই আগে আগে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যখনই অ্যাপ্লিকেশন শুরু করবেন। পাশাপাশি যারা অস্ট্রিয়াতে আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে কোনোভাবে বাসা অ্যাকোমোডেশন ম্যানেজ করে দেওয়া সম্ভব কিনা, সেভাবে আপনারা ট্রাই করতে পারেন। তবে পাওয়াটা খুবই টাফ অ্যাকোমোডেশন। আর জবের বিষয়ে হচ্ছে ডোর টু ডোর যাইতে হবে, এটা কিছু করার নাই এখানে মানে সিস্টেম। উনি স্পেশালি লিঞ্জের কথা জিজ্ঞেস করছে। লিঞ্জের কথা, ডোর টু ডোর যাইতে হবে, প্রতিটা জায়গায় যাইতে হবে, নক করতে হবে, জব আছে কিনা জিজ্ঞেস করতে হবে, এইভাবে জব ম্যানেজ করতে হবে। আপনার কি মনে হয়, কেউ যদি লিঞ্জে আসে কত মাস সময় লাগবে একটা জব ম্যানেজ করতে স্টুডেন্ট অবস্থায়? এটা ডিপেন্ড করে একটু আসলে। আনুমানিক যদি বলেন। 5-6 মাস ব্যাকআপ অবশ্যই নিয়ে আসতে হবে। সুপার। একজনে প্রশ্ন করছে যে ভাইয়া, সেকশন এ এবং সেকশন বি, সবচেয়ে বেশি কমেন্টস মনে এই কমেন্টসটাই করছে। হ্যাঁ, সেকশন এ এবং সেকশন বি, এটা বলতে কি বুঝাইছেন? কোন ক্যাটাগরি ইউনিভার্সিটি সেকশন এ অর বি? মানে সেকশন এ বি নিয়ে এই ধরনের কমেন্টস অনেকেই করছে, এটা একটু আপনি ক্লিয়ার করেন আর কি। আচ্ছা, সেকশন এ যে ইউনিভার্সিটিগুলা, ওগুলা থেকে ইজিলি এরা অ্যাপ্লাই করতে পারবে, ওই ইউনিভার্সিটির স্টুডেন্টগুলা এখানে অ্যাপ্লাই করতে পারবে যে আমি পড়াশোনা করতে চাই মাস্টার্সের জন্য। আর সেকশন বির ক্ষেত্রে আরও কিছু হয়তো অ্যাপ্লাই করতে পারবে না কিছু ইউনিভার্সিটি দেখা হলো মাস্টার্স চাই, তো রিকোয়ারমেন্টের একটু ভেরিয়েশন আছে। তবে সেকশন এতে যারা আছে তারা ব্যাচেলারের পরে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওই যে সেকশন এ সেকশন বি, ওটা আপনাদের আমাদের যে ভিডিওটা আছে এটার নিচে আমরা পিডিএফ আকারে দিয়ে দেবো, তাহলে সেকশন এ অথবা সেকশন 1 যেটা, সেটা আপনারা পেয়ে যাবেন, দেখতে পাবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন। অনেক ইউনিভার্সিটি আছে, তো ওগুলো আপনি দেখে ওইভাবে সিলেক্ট করতে পারেন। তার মানে হচ্ছে আমাদের ভিডিওতে কমেন্টসে আমরা হচ্ছে কমেন্টস অথবা ডেসক্রিপশনে কমেন্টসে দিয়ে দেবো যে ওই পিডিএফ এর লিঙ্কটা, যেটাতে আপনারা দেখতে পারবেন যে কোন ইউনিভার্সিটিসগুলা হচ্ছে সেকশন এ এর মধ্যে পড়ে, কোন ইউনিভার্সিটিসগুলা সেকশন বি এর মধ্যে পড়ে। আচ্ছা, একজনে লিখছে যে আইএলস 5 দিয়ে কি যাওয়া যায়? আমার মনে হয় না আইএলস 5 দিয়ে কোথাও পসিবল হবে। আচ্ছা, এটা এই উত্তরটাও কিন্তু ভাই দিয়ে দিল অলরেডি। ওকে, তারপর একজনে কোয়েশ্চেন করছে যে এ লেভেল ল্যাঙ্গুয়েজ শিখতে কতদিন লাগবে, আর এখন কি অস্ট্রিয়া এম্বাসি বিডিতে আছে? শুনছিলাম ঢাকাতে 8 এর দেশের এম্বাসি এক জায়গায়। এটা অলরেডি আমি অ্যান্সার করেছি, অস্ট্রিয়ান এম্বাসি ইন্ডিয়াতেই। আচ্ছা, আমি যদি বলি ভাই, প্রথম কোয়েশ্চেনটা আমি আনসার করি। আচ্ছা, বলছে যে এ লেভেল ল্যাঙ্গুয়েজ, এ লেভেল বলতে কি বুঝেছেন আমি জানি না, কিন্তু এখানে জার্মান ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ভাগ করা হয় A1, A2, B1, B2, C1, C2। তো আপনি যদি A1 কমপ্লিট করেন, A1 করতে যদি ভালো মতো কেউ সিরিয়াসভাবে পড়ে, তাহলে আমি মনে করি তার 2 মাসের বেশি সময় লাগার কথা না। কিন্তু কেউ যদি কোর্স করে, তাহলে তার 3 মাসের কোর্সগুলো নর্মালি 3 মাসের হয়। সব জায়গায় কোর্সগুলো 3 মাসের হয়, কিন্তু আপনি যদি বিভিন্ন কোচিংয়ে পড়েন,
আহ, আমার জানা মতে সব 3 মাসেরই হয় নর্মালি। তো আপনি যদি 3 মাস কোচিং করেন, তারপরে 1 মাসে যদি পরীক্ষা দেন 1 মাস পরে, তো আপনার এখানে কোচিং পরীক্ষায় 4 মাস সময় লাগবে আপনি যদি কোচিং করে করেন, মানে একদম সবাই যেভাবে করে। আর আপনি যদি মনে করেন যে না, কোচিং টোচিং আপনি করবেন না, খুব সিরিয়াস ভাবে আপনি বাসায় পড়ে নিজে নিজে খুবই একদম ফোকাসড ভাবে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাসড হয়ে আপনি যদি পরীক্ষা দেন, তাহলে আমি মনে করি 2 মাসে আপনি A1 দিতে পারবেন এবং পাশ হইতে পারবেন। আর হচ্ছে তারপরে A1 এর পরে আসে A2, B1, B2, এগুলা করতে সেমই। আপনার A1 করতে যদি 4 মাস সময় লাগে আপনি কোচিং টোচিং করে, আপনার B1 A2 করতে আবার আরো 4 মাস সময় লাগবে, আবার B2 করতে আরো 4 মাস সময় লাগবে। তো আপনি ধরতে পারেন 1 বছরে ম্যাক্সিমাম, যদি আপনি কোচিং টোচিং করে করেন বা ভালো মতো একটা ভাষা শিখে পরীক্ষা দিতে চান, তাহলে আপনি 1 বছরে সর্বোচ্চ B1 পর্যন্ত দিতে পারবেন। আমি মনে করি আর কি, আমার মনে হয় এটা আর কি। হ্যাঁ। আচ্ছা ভাই, একজনে কমেন্টস করছে যে ভাই ব্যাচেলরে ব্যাংক ডিটেলস নিয়ে যদি কিছু বলতেন, মানে ব্যাংক ডিটেলস নিয়ে ব্যাচেলরে জানতে চাইছে। আচ্ছা, ব্যাচেলার ব্যাংক ডিটেলস আর মাস্টার্সেরও কথা যদি আমি বলি, ব্যাচেলার এই ব্যাংক ডিটেলসের বিষয়টা আমি একটু ক্লিয়ার হুম করে হুম ফেলি এখনই। সেটি হচ্ছে, যারা 24 বছরের নিচে হুম হুম তাদের অ্যামাউন্ট লাগবে প্রতি মাসে। এখানে অস্ট্রিয়ান সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে, যেহেতু টিউশন ফিস নাই, সেহেতু অ্যাকোমোডেশন, লিভিং এক্সপেন্স যেটা হয় সেটা হচ্ছে 704 ইউরো। হুম 704 ইউরো, এবং সেটি 1 বছরেরটা দেখাতে হবে। অর্থাৎ আপনি যখন অ্যাম্বাসি ফেস করছেন, তখন আপনার 1 বছরের, আপনার 12 মাসের। 12 মাসের থাকা খাওয়ার খরচটা আপনাকে অ্যাম্বাসিতে দেখাই দিতে হবে। এবং সেক্ষেত্রে আপনার 704 দিয়ে যদি আমি গুণ করি 12কে, 8,000, কত আসে, 450 ইউরো আসে। হ্যাঁ, 8,450। এবং এটাই আপনাকে টাকা কনভার্ট করে দেখান যে কত ইউরো, কত টাকা হয়, সেটি আপনি অ্যাম্বাসিতে দেখাতে হবে। মানে এবং হ্যাঁ, 8,500 টাকার মতো, মানে 8,500 ইউরো, তাই না? হ্যাঁ, 8,500 ইউরো 8,500 ইউরোর অলমোস্ট। যদি আপনারা 140 দিয়ে, এখন বর্তমান রেট অনুসারে 1 ইউরো সমান সমান 140 টাকার মতো, 140 টাকা, 142 টাকার মতো। তাহলে আপনারা পেয়ে যাবেন যে 8,500 গুণ 140 দিয়ে প্রায় এমন আসতে পারে যে 13-14 লাখ টাকার মতো। তো আপনাদের 13-14 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে, তাই তো? যেটা হয় আর কি। যেটা হয় আর কি, 12 এরপরে লাখ আরো হোক, 13 লাখ হোক। হ্যাঁ। এরপরে যারা 24 বছরের পরে, হুম তাদের দেখাতে হবে হচ্ছে প্রতি মাসে 1274 ইউরো। 1200। 1274 ইন্টু 12 আসে হচ্ছে 15,288 ইউরো। এবং এটি আপনাদের অস্ট্রিয়ান অ্যাম্বাসিতে 1 বছরের জন্য যে ডকুমেন্টস সেটা নিয়ে যাইতে হবে এবং দেখাতে হবে। এবং এটি আমি এবার ডকুমেন্টসের বিষয়গুলো হুম হিসাব করে বলে দিই, যে যারা অ্যাপ্লিকেন্ট তাদের লাগবে হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। হুম হুম। অর্থাৎ কোনো স্টেটমেন্ট লাগবে না, আচ্ছা। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, যে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে হুম এটি দেখাতে হবে। এবং এটার স্পন্সর যে, অর্থাৎ আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ভাই হতে পারে, হুম হুম ফার্স্ট ব্লাড হইলে সব থেকে বেস্ট হয়। তো এনাদের ভিতরে যে টাকাটা 6 মাসের, যার অ্যাকাউন্ট বা যে আপনাকে টাকাটা দিচ্ছে, আপনার স্পন্সর, তার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগছে। অর্থাৎ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি লাস্ট নিয়ে দেখালে, এবং আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিলে, হুম তারপর আপনার অ্যাম্বাসি সেটি গ্র্যান্টেড হবে অ্যাম্বাসি থেকে। এবং আরও এখানে বিষয় আছে যে আপনার ওই টাকাটা কোথা থেকে আসছে, হুম আপনি কোনো ল্যান্ড সেল করছেন কিনা, ল্যান্ড সেল করলে সেটার ডকুমেন্টস, আপনার স্যালারি থেকে কিনা, কোনো সেভিংস থেকে এসছে কিনা, অথবা লোন থেকে এসছে কিনা, কোনো লোন নিয়েছেন হুম। কিনা, আপনার ওকে। স্পন্সর, এগুলা হচ্ছে কোথা থেকে টাকাটা এসছে এটি আপনাকে অবশ্যই দেখাতে হবে। এবং যে অ্যাপ্লিকেন্ট, আবার বলি, যার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে এফডিআর অ্যাকাউন্টও মোটামুটি অনেক সিটিতে ভিসা পেয়েছে এফডিআর অ্যাকাউন্ট দিয়েও, কিন্তু সেভিংস অ্যাকাউন্ট অলওয়েজ বেস্ট। এবং এই টাকাটা আপনারা চাইলে লোন করে কোনো ভাবে দেখাই দিতে পারেন। তো ওটা যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে কি করলে ভালো হয়, তবে লোন করতে পারবেন অবশ্যই। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, কেউ যদি লোন করতে চায় হুম। তার কি স্টেপ গুলা ফলো করা লাগবে?
লোন করতে চাইলে প্রথমে হচ্ছে বিভিন্ন ব্যাংক তো লোন দেয় বাংলাদেশে। হুম। তো সেক্ষেত্রে তারা সেভিংস অ্যাকাউন্ট খুলবে, স্টুডেন্টস যে অ্যাকাউন্ট, হুম হুম। ওটার পাশাপাশি সে হচ্ছে যখন অফার লেটারটা পাবে তখন সে ব্যাংকে দিলে ব্যাংক হচ্ছে কিছু টাকা ডিপোজিট করতে বলে, এবং হুম। কিছু টাকা ডিপোজিট করতে বলে তারা হচ্ছে 20 লাখ 22 লাখ তারা তার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে। আচ্ছা, এটা তেমন জটিল কোনো কিছু না। জটিল কোনো কিছু না, তবে সিস্টেম ফলো করলে খুব ইজি। আচ্ছা, ওকে। এটা কি কোনো নির্দিষ্ট ব্যাংক বলতে পারেন যে এই ব্যাংকগুলো দেয় অথবা ওই ব্যাংকগুলো দেয় না, তাহলে মানে ভালো হয় বিষয়টা আর কি, আপনার জানা মতে? প্রিমিয়াম ব্যাংক আছে, পূবালী আছে, হুম। এনআরবিসি আছে, আরো কয়েকটা আছে হয়তো। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে একজনে কোয়েশ্চেন করছে যে হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে একসাথে ফ্লাই করা যাবে কি? না, এটা এখন হচ্ছে না। এটার জন্য আগে যে অ্যাপ্লিকেন্ট তাকে আসতে হবে, এরপরে তাদের জন্য অ্যাপ্লাই করলে তারা ডিপেন্ডেন্ট যারা আছে, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক আর বাচ্চা হোক, তখন তাদের নিয়ে আসতে পারবে। মানে একসাথে ফ্লাই করতে পারবে না? না, একসাথে ফ্লাই করতে পারবে না। আচ্ছা, তারপর আর একজন চেক রিপাবলিক। আচ্ছা, যাই হোক, আমরা তো আজকে অস্ট্রিয়ানের কথা বলতেছি। এই ভাইয়া, অস্ট্রিয়াতে পিআর ফ্যাসিলিটিস কেমন? আফটার স্টাডি কি ওয়ার্ক পারমিট পাওয়া যায়? অস্ট্রিয়া প্রস এন্ড কনস গুলা কাইন্ডলি বলবেন। আচ্ছা, এটা এটা উত্তর করবেন। আচ্ছা, বলেন। উত্তর করি ছোট করে। ওকে। সেটা হচ্ছে স্টাডির পরে হুম অস্ট্রিয়া থেকে অস্ট্রিয়ান সরকার জব সার্চ ভিসা 1 ইয়ারের দিয়ে থাকে, হুম। এবং 1 ইয়ারের ভিতরে আপনাকে সাবজেক্ট রিলেটেড জব পাইতে হবে। হুম তো সাবজেক্ট রিলেটেড জব পাওয়ার পরে আপনাকে আবার 21টা পে স্লিপ দিলে সাবজেক্ট রিলেটেড জব, এবং জব পাওয়ার পরে থেকে শুরু করে আপনাকে 21 মাসের স্যালারি যেটা হ্যাঁ হ্যাঁ। পে স্লিপ, ওটা দেওয়ার পরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, একজনে লিখছে যে লো সিজিপিএ দিয়ে ট্রাই করা উচিত ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। উচিত কি না আর কি এটা জানতে না, চাইছে। এটা উচিত হবে না। উচিত হবে না, না? আগে হলে উচিত ছিল, 2 বছর আগেও, কিন্তু এখন এটা উচিত আর হবে উচিত না। হবে না। আচ্ছা, একজনে লিখছে যে পিএইচডি করার জন্য আমার সকল সার্টিফিকেট লিগ্যালাইজেশন কি দরকার আছে? সকল সার্টিফিকেট মেবি লিগ্যালাইজেশন করার দরকার নাই, হয়তো হতে পারে অনার্স এবং মাস্টার্স, যেটা ওই দুইটা হয়তো লিগ্যালাইজড করতে হতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, একজনে কমেন্টস করছে যে ভাই, ইন্ডিয়ান ভিসার সমস্যাটা সে কিভাবে সমাধান করেছে? আচ্ছা, ইন্ডিয়ান ভিসা আমি করেছি গত বছর 28 আগস্টে, 5 আগস্টের পরে, যেটা খুবই কঠিন ছিল আমাদের জন্য ইন্ডিয়ান ভিসা করা। তো আমরা অনেক স্টুডেন্ট ছিলাম, বিভিন্ন দেশের স্টুডেন্টও ছিল, মানে যারা অ্যাপ্লাই করেছে বিভিন্ন দেশে, এবং যাদের ইন্ডিয়ায় যাইতেই হবে অ্যাম্বাসি ফেসের জন্য, এবং আমরা যারা অস্ট্রিয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাম্বাসি ফেস করতে যাব ইন্ডিয়াতে। তো আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি, সত্যি কথা বলতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছি, আরো অনেক অনেক জায়গায় গিয়েছি। আমরা লিস্ট তৈরি করেছি যে আমরা এতজন স্টুডেন্ট আছি, আমরা ইন্ডিয়ায় যাইতে চাই, আমাদের অ্যাম্বাসি ডেট আছে, আমরা কেমনে অ্যাম্বাসি ফেস করব। তো এইভাবে আমরা হচ্ছে খুব কষ্ট করে বলতে পারেন যে আমরা আইভ্যাকে ওখানে গিয়ে আমরা ডকুমেন্টস এবং টাকা জমা দিয়ে আসি। আচ্ছা, এখন যদি কেউ এম্বাসি ডেট নিতে চায়, মানে আপনার সাজেশন কি ইন্ডিয়ার জন্য এম্বাসি ডেট নেওয়া উচিত নাকি অন্য দেশের জন্য, অথবা ইন্ডিয়ান ভিসাটা এখন বর্তমানে একদম প্রেজেন্ট সিচুয়েশনটা আসলে কি, মানে এইটা কি আসলে কি, মানে আসলে কি ইন্ডিয়ান এম্বাসি কি মানে ডেট নেওয়া উচিত কি উচিত না, মানে আপনার কি মনে হয়, আপনার কি সাজেশন? ইন্ডিয়ান এম্বাসির জন্য অবশ্যই, কিছু তো করার নাই, আর কোনো এম্বাসি অপশন নাই? আর তো অপশন দেখছি না। আচ্ছা, তাহলে ভিসার মানে এটার এটা কি কিভাবে কি করবে? ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে অবশ্যই, টুরিস্ট তো দিবেই না। তো সেক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে, এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনাকে এম্বাসি ফেস, সাপোজ ধরি আমার 3 মাস পরে, ঠিক 3 মাস পরে আমি আজ থেকেই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই শুরু করব। এবং আমার যেহেতু 3 মাসের ভিসা দেয় ডাবল এন্ট্রি, তো আমাকে এই 3 মাস ধরে চালায় যেতে হবে। রিজেকশন আসুক আবার অ্যাপ্লাই, রিজেকশন আসুক আবার অ্যাপ্লাই। তো এমনও হয়েছে যে একজন অ্যাপ্লিকেন্ট আমি খুব ভালো করে চিনি, ও 6 বার অ্যাপ্লাই করার পরে তারপর ইন্ডিয়ান ভিসা পায়। 6 বার? 6 বার রিজেকশন আসে। সুপার।
আচ্ছা, একজনে লিখছে যে ভাই, স্টুডেন্টরা কি ফুড ডেলিভারি করতে পারবে কিনা? এটা রুলসটা আগে ছিল, এখন রুলসটা নাই। আনফরচুনেটলি স্টুডেন্টদের জন্য ফুড ডেলিভারি বন্ধ এখন। হুম হুম। না মানে কোম্পানি যদি আইডি দেয়, মানে কোম্পানিকে একদমই দেয় না আইডি? আমি শুনি নাই। আমি যতটুকু জানি কোম্পানি স্টুডেন্টদের এখন আইডি দিচ্ছে না, দিচ্ছে কারণ না? এটা সরকার থেকে এখন অনুমোদিত না হুম হুম। টোটালি। আচ্ছা, এটা কি কারণে আপনার কি জানা আছে? আম, জানা নাই, তবে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, অনেক টাইম মানুষ লিমিটের এখানে। জন্য, যে স্টুডেন্টরা 20 ঘন্টা কাজ করতে পারে, ফুড ডেলিভারি যদি দেয় তারা বেশি করবে কাজ, বা এরকম কোনো কিছু একটা? এখানে আমার সেটার জন্য মনে হয় না। আমার মনে হয় যেটা বিভিন্ন দেশে যুদ্ধ হুম হচ্ছে হুম এবং অনেক মানুষ এখানে চলে এসছে, হুম। তো তারা কি করবে আসলে? স্টুডেন্টরা তো বিভিন্ন জায়গায় জব আহা। করতে পারে, তো তাদের জন্য ফুড ডেলিভারিটা হয়তো ওপেন আছে, আমার যেটা আচ্ছা মনে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আরেকজন কমেন্টস করছে যে উনার জব পাইতে কতদিন, মানে বুঝাইতেছে আপনার জব পাইতে আর কি। লিখছে যে উনার জব পাইতে কতদিন টাইম লাগছে এবং এখন কত করে স্যালারি পাচ্ছে, এবং উইকে কয়দিন করতে হয় সেটা শেয়ার করতে বললেন একটু। প্লাস 1 ইয়ার পর আরপি রিনিউয়াল করতে ব্যাংক রিকোয়ারমেন্টের প্রসেস। আচ্ছা, আমি আমার জব পাইতে যদি আমি বলি, হুম সেক্ষেত্রে 5 মাস সময় লেগেছে। হুম আমার 4 মাস লাগার কথা ছিল, কিন্তু হুম একটা পারমিশনে ছিল, আমি ওই জবটা করি নাই। হুম আহ, পরে হচ্ছে 5 মাসই সময় লেগেছে আমার জব পাইতে। হুম এবং আমি যে জবটা করছি, সেখানে হচ্ছে মিনিমাম স্যালারি যেটা, হুম। মানে অস্ট্রিয়ান সরকার আপনাকে মিনিমাম যে স্যালারিটা দিবে সেটা হচ্ছে নিট, যদি আমি ধরি 850 ইউরো নিট, মানে এটা আপনার হচ্ছে, হাতে থাকবে আফটার ইন্স্যুরেন্স আপনাকে কোম্পানি। এটা তো হাফ টাইমে তাই না? হ্যাঁ, এটা হাফ টাইমে 20 আওয়ার্স। 20 আওয়ার্স টু উইকলি, 20 ঘন্টা। আর যদি কেউ ফুল টাইম কাজ করে ওটা তো 40 ঘন্টা কাজ হ্যাঁ, করবে তাই না? স্টুডেন্টরা তো ফুল টাইম ফুল পাবে টাইম না। করতে পারবে না, ওকে। এখন 20 ঘন্টা, আমার সপ্তাহে 3 দিন করে কাজ করা লাগে। হুম হুম যে কোনো 3 দিন আমি এখন নিয়েছি শিডিউলে, ওরা হুম দিয়ে হুম। দিয়েছে। তো সপ্তাহে আমি 3 দিন করে করছি, উইকলি 20 আওয়ার্স। আর আমার যদি মিনিমাম স্যালারি আমি ধরি অস্ট্রিয়ার হিসাবে, সেক্ষেত্রে 850 ইউরো নিট আফটার ওরা আমাকে ইন্স্যুরেন্স পে করার আচ্ছা পরে। আচ্ছা। ইন্স্যুরেন্স তিয়াত্তর ইন্স্যুরেন্স ইউরো পে ওরা আরো আমাকে পে করবে এবং অন্যান্য ফ্যাসিলিটিসও তো পান। হ্যাঁ, হ্যাঁ, অন্যান্য ফ্যাসিলিটিস তার কিছু মানে কিছু হচ্ছে এখানে আছে। কেউ যদি হাফ টাইমও কাজ করে উইকলি 20 ঘন্টা, তার মোটামুটি 1 লাখ টাকার উপর ইনকাম করা সম্ভব তাই হুম, না? অবশ্যই। 1 লাখ 20-30 পর্যন্ত ইনকাম, ওরকমই ইনকামে হয় সবকিছু যদি আপনি ইন্স্যুরেন্স বা সবকিছু আপনি যদি যোগ করেন তাই না? হুম। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে, মানে এই কমেন্টসটারই প্লাস 1 ইয়ার পরে আরপি রিনিউয়াল করতে ব্যাংক রিকোয়ারমেন্টের প্রসেস। আচ্ছা, ব্যাংকের আপনার যদি 20 আওয়ার্সের জব কন্ট্রাক্ট থাকে এবং আপনি যদি মিনিমাম স্যালারি পান, তাহলে আপনাকে হিসাব করতে হবে ওই যে 1200 যে সামথিং ইউরো আছে, ধরলাম 1250 ইউরো, এবং ওটা আপনার নেট স্যালারি হচ্ছে 850। তো 1250 থেকে 850 বিয়োগ করার পরে আপনার যেটা থাকবে ওটা আপনাকে ব্যাংকে দেখাতে হবে, মানে 12 দিয়ে আপনার গুণ করে হয়তো 4000 বা 5000 ইউরো থাকবে। হুম হুম। তো ওটা হচ্ছে আবার ব্যাংকে আমি রাখবো, প্লাস হচ্ছে আমার জবের যে কন্ট্যাক্ট ওটা আমি দেখাবো। দেখানোর পরে ওটা আমাকে আবার আরপি রিনিউ করে দেবে আর কি। আচ্ছা ভাই, অনেকে আবার অস্ট্রিয়া ওয়ার্ক পারমিট নিয়ে, যদিও আমরা স্টুডেন্ট বা আপনার মানে এক্সপিরিয়েন্স থেকে যা যা ওগুলা জানার চেষ্টা করতেছি, তো ওয়ার্ক পারমিট নিয়ে কি আপনার কোনো জানা আছে, বা উম, আপনার কোনো, মানে আপনি জানেন বা শুনছেন বা দেখছেন, এরকম আপনার জানা আছে? আমি এ পর্যন্ত যতটুকু জানি ওয়ার্ক পারমিটে আসা পসিবল না, আমি যতটুকু জানি। তারপরেও আমার জানাটা ভুল হতে পারে। আমিও যতটুকু জানি, আমি আমার এক্সপিরিয়েন্সটা তো যদি শেয়ার করি, ওয়ার্ক পারমিটে এখানে খুবই, যদি খুব স্কিলড হয়, যেমন এখানে যে কয়েকজন এই, আছে বাংলাদেশি, মানে কয়েকজন বলতে খুবই দুই একজন যদি হয়, তারা হয়তো বা বাংলাদেশেও খুব স্কিল ছিল, তারা আবার এরপরে মিডল ইস্টে গিয়েও বেশ কয়েক বছর ওই স্কিল জব করছে, খুবই এক্সপিরিয়েন্সড ছিল। তারা হয়তো ওই মিডল ইস্ট থেকে অথবা খুবই বাংলাদেশ থেকে, মানে স্কিল পারসন আমার জানা মতে, মানে আমি দেখি না বললেই চলে, কিন্তু হয়তো দু একজন আছে, আমি হয়তো একজনে দুইজনে চিনি আর কি। তো আমার জানা মতে এরকম। কিন্তু এমনি নর্মালি যারা বলে যে অস্ট্রিয়া ওয়ার্ক পারমিটে আসছে, তারা হয়তো বা এমনি বলে যে অস্ট্রিয়াতে ওয়ার্ক পারমিটে আসছে, কিন্তু তারা ম্যাক্সিমামই দেখা গেছে যে অস্ট্রিয়ার আশেপাশের দেশে ওয়ার্ক পারমিটে আসছে,
তারপর হয়তো অস্ট্রিয়া এসে হুম তারা অ্যাসাইলাম করছে বা হয়তো বলে যে অস্ট্রিয়া ওয়ার্ক পারমিট আসে, কিন্তু ওনারা ডিরেক্ট অস্ট্রিয়া ওয়ার্ক পারমিটে আসে নাই। তারা হয়তো ইতালি ওয়ার্ক পারমিটে আসে, অথবা চেক রিপাবলিক, অথবা হাঙ্গেরি, অথবা স্লোভেনিয়া, স্লোভাকি, এই হুম দেশগুলার আশেপাশের বা মানে অন্যান্য দেশের ওয়ার্ক পারমিটে আসা হয়তো অস্ট্রিয়াতে ঢুকছে, কিন্তু অস্ট্রিয়ার ডিরেক্ট ওয়ার্ক পারমিটে আসাটা ইটস নট ইজি। হুম এটা অনেক স্কিলের ব্যাপার আছে। অনেক স্কিল্ড হতে হ্যাঁ, হবে এবং কোম্পানি থেকে আর এখানে বলতে হবে যে অস্ট্রিয়ার আমাকে কিন্তু ওকে লাগবে। রিকোয়ারমেন্টের ব্যাপারগুলা মানে খুব জটিল। আপনি মানে পেপার ওয়ার্কগুলো খুব জটিল। আপনি এখানে কেউ যদি মানে এই পার্মানেন্ট রেসিডেন্স পাইতে চায় বা যে কোনো প্রসেসই খুব সহজে কিন্তু এখানে পাওয়া যায় না। যেমন অন্যান্য দেশে এখন যদি স্পেন কেউ থাকে বা আগে যেমন পর্তুগালে ছিল, সহজে পেপার হয়ে যাবে, একটা নির্দিষ্ট সময় থাকলে ওইখানে পেপার হয়ে যায় বা সেটেল হয়ে যায়। কিন্তু এখানে অস্ট্রিয়া কিন্তু এইসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। কেউ যদি কারো যদি সেরা তারা মনে করে যে তার দেশের জন্য খারাপ, তারা কিন্তু কখনোই তারা এই দেশে থাকতে দেয় না, অথবা তারা এখানে থাকার পারমিশন দেয় না বা ওইভাবে এখানে সেটেল করে না। আচ্ছা ভাই, একজনে কমেন্টস করছে যে মাস্টার্সের জন্য 8 ইয়ার্স স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করবে কিনা। হ্যাঁ, অবশ্যই করবে। আপনার সবকিছু যদি ঠিক থাকে, ওদের রিকোয়ারমেন্টের সাথে আপনার যদি ম্যাচ করে, তাহলে আপনিও আসতে পারবেন অস্ট্রিয়াতে এবং আপনি অফার লেটার পাবেন অবশ্যই। আচ্ছা, তারপরে একজনে লিখছে যে ভাই টিউশন ফি ছাড়া কিভাবে অস্ট্রিয়া পড়া যাবে। টিউশন ফি অস্ট্রিয়াতে নাই, তো টিউশন ফি ছাড়াই আপনি পড়তে পারবেন। আচ্ছা টিউশন ভাই, ফি দিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে অস্ট্রিয়াতে। আচ্ছা সুপার। ও আচ্ছা সরি, ভাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রাইভেট পড়তে হবে, ইউনিভার্সিটি পড়তে হবে। নট আচ্ছা পাবলিক। ভাই, ইউরোপে কেউ যদি টিউশন ফি ছাড়া পড়তে যায়, কোন দেশগুলো আছে যেই দেশগুলোতে মোটামুটি আপনার টিউশন ফি লাগবে না? যেমন জার্মান, অস্ট্রিয়া সবাই জানে। আর আর কোন দেশগুলো আপনার জানা মতে আছে? আর কোনো দেশ দেখছি না। আচ্ছা, আপনাদের করা প্রত্যেকটা কমেন্টসের উত্তরই আমরা দেওয়ার চেষ্টা করছি বা জিতু ভাই দেওয়ার চেষ্টা করছে। তো আপনাদের 93টা কমেন্টসের মধ্যে অনেকগুলো কমেন্টসই সেম ছিল, এর জন্য হয়তো বা মানে 93টা প্রশ্নের উত্তরই জিতু ভাই দেয় নাই। তো এই এই এইগুলাই ছিল কমেন্টস ভাই। তো ইম্পর্টেন্ট আপনার, কমেন্টসগুলো আমরা দিয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে আপনার কি আরো কোনো কিছু বলার আছে কিনা বা কোনো কিছু বলতে চান কিনা, যদি বলতেন আর কি। উম, হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন এবং যারা ইউরোপে আসতে চান, আহ, তাদের জন্য শুভকামনা। নিজেকে তৈরি করুন, পড়াশোনা করুন এবং কোনো স্কিল, কোনো কাজ শিখুন, যেটা দিয়ে আপনি হচ্ছে এখানে সার্ভাইভ করতে পারবেন। কারণ প্রথমে আসার পরে অনেক কষ্ট হয় সার্ভাইভ করতে। এবং যে দেশের জন্য চেষ্টা করবেন, আমি শুধু অস্ট্রিয়ার কথা বলছি না, যদি অস্ট্রিয়াতেও চেষ্টা করেন তাহলে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা শিখবেন। জার্মানিতে জন্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ শিখবেন। স্পেসিফিকলি যদি এগুলোতে আসতে চান, জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখবেন অবশ্যই করে। সেটা আপনার লাইফের জন্য অনেক উপকারে আসবে এবং আপনার জন্য পরে আসার পরে বুঝবেন যে এই কথাটা কেন বললাম। এবং অন্যান্য দেশেও যারা যাবেন অবশ্যই তাদের জন্য শুভকামনা। ইউরোপে যে কোনো কান্ট্রিতে আপনারা আসুন, আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন সব সময়। এটাই। আচ্ছা, তো ভিডিওটা এই পর্যন্তই থাক। হ্যাঁ। সবাই ভালো থাকবেন। আহ এই পর্যন্তই ভিডিও, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।